হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন WBCS। ভিশন WBCS এ তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব WBCS 2024 মেন্সকে টার্গেট করে পেপার 3 জিওগ্রাফির সেট নাম্বার 8। আমরা প্রতিটা সেটে 20টা করে কোয়েশ্চেন আলোচনা করছি, যেগুলো পরীক্ষামুখী এবং এখান থেকে যে কনসেপ্টগুলো আছে সেগুলোকে মোটামুটিভাবে আমরা চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার, যাতে কামিং ডেজে এক্সামের ক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হয়, রাইট? সো শুরু করা যাক। আমরা অলরেডি 7টা সেট কমপ্লিট করেছি, আজকে আমাদের 8 নাম্বার সেট। ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট ডাজ নট কন্টেন এনি পার্ট অফ দ্য রার ফিজিওগ্রাফিক রিজিয়ন? আমাদের যে রার সমভূমি অঞ্চল আছে, এই রার সমভূমি অঞ্চলের মধ্যে কোন জেলা অ্যাকচুয়ালি পড়ে না? রার সমভূমি অঞ্চলের মধ্যে আমরা কোন জেলাকে পাবো না? মূলত এই রার সমভূমি অঞ্চলটা কোথায়? রার সমভূমি অঞ্চলটা হচ্ছে দক্ষিণবঙ্গের যে সমভূমি অঞ্চল রয়েছে, এই দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চলের একটি অংশ। স্পেসিফিক্যালি আমাদের দক্ষিণবঙ্গ সমভূমিকে আমরা যদি ডিভাইড করি, তাহলে এই যে ভাগীরথী হুগলি নদী প্রবাহিত হয়েছে, এরকমভাবে ভাগীরথী হুগলি নদী প্রবাহিত হয়েছে, এটা পদ্মা এরকমভাবে বেরিয়ে গেছে। এই ভাগীরথী হুগলি নদী থেকে পশ্চিম দিকে মালভূমি অঞ্চলের আগে পর্যন্ত এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাকে মোটামুটিভাবে রার সমভূমি অঞ্চল বলা হয়। এবং এই যে রার সমভূমি অঞ্চল, এই রার সমভূমি অঞ্চলে কিন্তু আমরা বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি এগুলোকে দেখতে পাবো। বাট মুর্শিদাবাদ জেলাকে অ্যাকচুয়ালি রার সমভূমি অঞ্চলের মধ্যে আমরা ধরতে পারি না। বলে রার সমভূমি অঞ্চল অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের খুব অল্প জায়গা অনেক ক্ষেত্রে ধরা হয়ে থাকে বটে, কিন্তু এটা খুব একটা রার সমভূমি অঞ্চলের জন্য উপযুক্ত একদমই না। সো রার সমভূমি অঞ্চল ডেফিনেটলি এটা আমাদের মুর্শিদাবাদ জেলাকে ইনক্লুড করছে না। বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি এগুলো এর মধ্যে পড়ছে। এবার আমরা যদি আবার দেখি, আরও পশ্চিম দিকে যাই, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই যে জায়গাগুলি রয়েছে, এই জায়গাগুলি কিন্তু আবার এর বাইরে পড়ছে। এই জায়গাগুলি কিন্তু পরিপূর্ণভাবে এর বাইরে পড়ছে। তাহলে স্বাভাবিকভাবে এই ডিস্ট্রিবিউশনটা মাথায় রাখতে হবে। দক্ষিণবঙ্গের যে সমতল ভূমি অঞ্চল, এইটাকে আমরা এই দুটি ভাগে ভাগ করতে পারি, এবং উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলকে আবার তাল, দিয়ারা এইরকম কতকগুলি ভাগে আমরা ভাগ করে থাকি, রাইট? চলো তাহলে পরবর্তী কোয়েশ্চেনে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 2, অ্যামং দ্য ফলোয়িং রিভার্স হুইচ ওয়ান কন্ট্রিবিউটস লিস্ট ডিরেক্টলি টু দ্য অ্যাক্টিভ গঙ্গা ভাগীরথী ডেল্টা সিস্টেম অ্যাট প্রেজেন্ট? নিম্নলিখিত নদীগুলির মধ্যে আমাদের যে গঙ্গা ভাগীরথী ডেল্টা ব্যবস্থা রয়েছে, বদ্বীপ ব্যবস্থা রয়েছে, সবথেকে কম প্রভাব বিস্তার করছে কোনটা? আমরা এই নদীগুলির অবস্থান একটুখানি দেখে নেব। আমি আগের ম্যাপটা এখানে ব্যবহার করছি। এটা পদ্মা বেরিয়ে গেছে, এটা হচ্ছে ভাগীরথী হুগলি, দামোদর, অজয়, রূপনারায়ণ, এরকম আরেকটা রূপনারায়ণ উত্তর দিকে হবে, যাই হোক এগুলো। এবার আমরা যদি দেখি তিস্তা নদী ব্যবস্থা এরকমভাবে ব্রহ্মপুত্রর সাথে এসে মিশেছে, এরকমভাবে আমরা বলতে পারি। তাহলে এই যে তিস্তা নদী ব্যবস্থা রয়েছে, এই তিস্তা নদী ব্যবস্থা কিন্তু আমাদের এখানে প্রদত্ত যে অংশগুলি আছে সেগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। দামোদর আমরা পাচ্ছি, অজয় আমরা পাচ্ছি, রূপনারায়ণ, এরা মূলত এই দামোদর, অজয়, রূপনারায়ণ এই যে তিনটি নদী ব্যবস্থা পশ্চিমাঞ্চল থেকে এসে মিট করছে, এবং গঙ্গা নদী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে এটা যুক্ত করছে। গঙ্গা নদী ব্যবস্থার অংশের সাথে এটা সম্পূর্ণভাবে যুক্ত হচ্ছে, তাই তো? কিন্তু তিস্তা নদী ব্যবস্থা, এটা আগে মনে করা হয় গঙ্গা নদীর সাথে যুক্ত ছিল, কিন্তু তিস্তা নদী বারে বারে তার কোর্স চেঞ্জ করেছে, রাইট? বারে বারে তার কোর্স চেঞ্জ করার ফলে বর্তমান দিনে কিন্তু এটা ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। সো ইন দ্যাট রেসপেক্ট আমরা এটাকে অবশ্যই উল্লেখ করছি অ্যাজ নট আ পার্ট অফ দ্য গঙ্গা রিভার সিস্টেম, বা আমাদের যে গ্যাঙ্গেটিক রিভার সিস্টেম আছে তার সাথে, গঙ্গা ব্রহ্মপুত্র নদী ব্যবস্থার সাথে এটাকে আমরা যুক্ত করছি না। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার প্রত্যেকের কাছে। পরবর্তী কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট সাইমালটেনিয়াসলি বিলং টু গঙ্গা প্লেন, কন্টেন্স বারিন্দ ল্যান্ডফর্ম অ্যান্ড শেয়ার্স ইন্টারন্যাশনাল বাউন্ডারি? তাহলে প্রাথমিকভাবে আমাকে এখানে দেখতে হবে যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি কোন নদী,
কোন জেলাতে আমরা দেখতে পাই? নদিয়াতে পাই, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই 4টে অপশন আছে। এবং এর মধ্যে দেখো ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে নদিয়া, মালদা সবগুলোই প্রায়। মালদা জেলাকে আমি যদি মার্ক করি, মালদাতে আমরা এখানে একটা পার্টিকুলার ভূমিভাগের কথা বলা হয়েছে, বারিন্দ ভূমিভাগ, মানে পশ্চিমবঙ্গের যে ভাঙর ল্যান্ড আছে, এই ভাঙর ল্যান্ডের অন্তর্ভুক্ত পুরানো পল্লীগঠিত অঞ্চল। তাহলে বারিন্দ ভূমিভাগ আমরা উত্তর দিনাজপুরেও দেখতে পারি, মালদাতেও দেখতে পারি। এবার এই উত্তর দিনাজপুর, মালদা, তার মধ্যে মালদা আবার গঙ্গা নদী ব্যবস্থার কথা যদি আমরা বলি, গঙ্গা নদী ব্যবস্থা, গঙ্গা প্লেন যেটা, এই গঙ্গা প্লেনকেও কিন্তু ইনক্লুড করে, যেটা উত্তর দিনাজপুর করে না। তাহলে আমরা এতগুলো বিষয় পাচ্ছি, গঙ্গা প্লেন পাচ্ছি, বারিন্দ ট্র্যাক পাচ্ছি, ইন্টারন্যাশনাল বাউন্ডারি, মালদা বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রয়োজন অনুসারে যে 3টে উপকরণের কথা বলা হয়েছে এখানে মালদা জেলার ক্ষেত্রে সবটাই পাওয়া যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই কারেক্ট আনসার উইল বি অপশন বি, মালদা ডিস্ট্রিক্ট। অপশন বি, মালদা ডিস্ট্রিক্ট এখানে কারেক্ট আনসার হবে। নেক্সট, ইফ NH12 ইজ ব্লকড নর্থ অফ ফারাক্কা, রাইট, NH12 যদি ব্লক আছে নর্থ অফ ফারাক্কায়, মুভমেন্ট বিটুইন কলকাতা অ্যান্ড শিলিগুড়ি উইল বি মোস্ট সিভিয়ারলি অ্যাফেক্টেড বিকজ ফারাক্কা অ্যাক্ট অ্যাজ এ ক্রিটিক্যাল ক্রসিং ওভার। তাহলে এই যে ফারাক্কা ব্যারেজ, মূলত এত কিছু বলার পর জিজ্ঞাসা করছে যেটা, ফারাক্কা ব্যারেজ কোন নদীর ওপর অবস্থান করছে? সিম্পল জিজ্ঞাসা করতে পারতো, এবারে যেমন জিজ্ঞাসা করেছে না যে আমার মনে হয় আমার হাত পেনের সাথে যে একটা টাচ তৈরি করতে পারে, কিবোর্ডের সুইচের সাথে সেই টাচ তৈরি করতে পারে না, মনের সংযোগ ঘটাতে পারে না, তাহলে পেন কে তৈরি করেছে? এই জাতীয় কোশ্চেন আর কি এটা। তাহলে প্রথম কথা আমাকে মাথায় রাখতে হবে যে ফারাক্কা ব্যারেজ যেটা জিজ্ঞাসা করেছে সেটা ডাইরেক্টলি আমরা চলে যাব গঙ্গা নদীর ওপর অবস্থান করছে। ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর ওপর, যেটা পুরনো NH34 কলকাতা শিলিগুড়ি করিডোর, ঠিক আছে, এইটা ব্লক করার কথা বলা হচ্ছে। বাকি নদীগুলি যদি আমরা দেখি, ফারাক্কার সাথে তিস্তার ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, কারণ ফারাক্কা আমরা কোথায় দেখতে পাবো, কোন জায়গাটায়? ফারাক্কা আমরা এই জায়গাটাতে পাবো, এই জায়গাটাতে তিস্তার সাথে কোনো সম্পর্ক কি আমরা পাচ্ছি? না, এখানে আমরা পাচ্ছি না। মহানন্দা, এটাও মূলত মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অঞ্চলে প্রবাহিত হয়, জলঢাকা, জলপাইগুড়ি, কোচবিহার অঞ্চলে প্রবাহিত হয়, ফলে কোনোটাই সম্পর্কযুক্ত নয় এক্সেপ্ট রিভার গঙ্গা। এবং ফারাক্কা ব্যারেজের কথা বলা হয়েছে, তো ফারাক্কা ব্যারেজ ডেফিনেটলি গঙ্গার সাথে সম্পর্কযুক্ত। সেই কারণে এক্ষেত্রে কারেক্ট আনসার আমরা কি পাবো? এক্ষেত্রে কারেক্ট আনসার আমরা ডেফিনেটলি এটাই পাবো, দ্যাট ইজ অপশন বি, রিভার গঙ্গা। চলো পরবর্তী কোয়েশ্চেনে যাওয়া যাক। Which physiographic region of West Bengal shows the greatest mismatch between administrative boundaries and natural boundaries? অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি এবং ন্যাচারাল বাউন্ডারির মধ্যে সব থেকে বেশি মিসম্যাচ আমরা কোথায় দেখতে পাই? খুব ভালো একটা প্রশ্ন। দেখো এখানে যে প্রশ্নটা করা হয়েছে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি এটা নিয়মিত হয় বা নির্ধারিত হয় পলিসি মেকিং অনুযায়ী, রাজনৈতিক সীমানা যেটা আমরা বলে থাকি, এটা পলিসি মেকিং অনুযায়ী হয়। এবার এই যে সুন্দরবন যে অঞ্চল, এবার সুন্দরবন অঞ্চলের ক্ষেত্রে আমরা যদি দেখি এর যে ক্লাসিফিকেশন, সুন্দরবন অঞ্চলে মূলত 3টে ক্লাসিফিকেশন পাওয়া যায়। একটা হচ্ছে কোর রিজিয়ন, একটা পেরিফেরি রিজিয়ন, একটা বাফার রিজিয়ন। এই কোর, পেরিফেরি বা বাফার, এই যে অঞ্চলটা রয়েছে, এই 3টে অঞ্চলের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন, মানে এখানে বলা যেতে পারে যে ব্লক বলো, সাব ডিভিশন বলো, তার যে ভাগ সেটার কথা বলা হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে কোর রিজিয়ন কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের মধ্য দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ আমি এরকম বলতে চাইছি, সাপোজ এই যে জায়গাটা, এইটার মধ্যে আমার এটা হচ্ছে এই জায়গাটা বাফার, এটা হচ্ছে ট্রানজিশন। এবার ব্লক হিসাবে যখন আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ভাগ হচ্ছে, তখন দেখা যাচ্ছে কোনো কারণে অ্যাডমিনিস্ট্রেটিভ ভাগ এরকমভাবে হয়েছে, ফলে দেখো এই যে অঞ্চলটা, সাপোজ এই যে ব্লকটার কথা আমি বলছি, এটা ধরো একটা ব্লক, তাহলে এই ব্লকে আমার এই পোর্শনটা আবার এই পোর্শনটা দুটো কিন্তু আলাদা অঞ্চলের মধ্যে পড়ছে, এই ভাগটার কথা এখানে বলা হচ্ছে। তাহলে ডেফিনেটলি সুন্দরবন অঞ্চল যেহেতু বহু বিস্তৃত একটা অংশ এবং একটা ক্লাসিফিকেশনাল মেথড এখানে অ্যাপ্লাই করা হয়েছে, তার জন্য এটা গুরুত্বপূর্ণ। এবং এই সুন্দরবন অঞ্চলের সাথে আরেকটা কথা মনে রাখতে হবে, দ্যাট ইজ ড্যাম্পার হগ লাইন।
বা হজ লাইন বলা হয় এটাকে, ড্যাম্পায়ার হজ লাইন। এটা কি না, সুন্দরবনের উত্তর দিকের যে এক্সট্রিমিটি, অর্থাৎ সুন্দরবন উত্তর দিকে যে যাচ্ছে, সুন্দরবন অঞ্চল যেটা, সেই অঞ্চলটাকে এটা ডিনোট করে। নর্দার্ন এক্সট্রিমিটি অফ সুন্দরবন এটাকে ডিনোট করে, দ্যাট ইজ ড্যাম্পায়ার হগ লাইন। ঠিক, পরবর্তী কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 6, হুইচ ডিস্ট্রিক্ট ইজ মোস্ট লাইকলি টু কন্টেন অল থ্রি অফ দ্য ফলোয়িং ফিজিওগ্রাফিক ইনফ্লুয়েন্সেস? হিমালয়ান ফুটহিলস রয়েছে, অ্যাক্টিভ ফ্লাড প্লেন রয়েছে, এবং ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে ট্রান্সপোর্ট করিডোর হিসাবে। অর্থাৎ আমরা যদি ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কথা বলি, এলপিএআই, এই এলপিএআই এর কার্যনামাও আমরা এই জায়গাতে দেখতে পাই। তাহলে কোন জেলার কথা বলা হচ্ছে? দেখো, দার্জিলিংয়ে যেটা আমরা পাবো সেটা ডেফিনেটলি হিমালয়ান পার্বত্য অঞ্চল তো পাবোই, কিন্তু সেখানে আমরা ফ্লাড প্লেন এইটাকে কি পাবো? ডেফিনেটলি আমরা ফ্লাড প্লেন পাবো না, রাইট? কিন্তু আমরা যদি তার পরবর্তীতে আলিপুরদুয়ারকে দেখি, আলিপুরদুয়ারের ক্ষেত্রে কিন্তু এটা প্রত্যেকটাই পসিবল। আলিপুরদুয়ারে আমরা বক্সা জয়ন্তী পাহাড় এটা আমরা পাচ্ছি। এর সাথে এই যে নদীগুলি রয়েছে, যেমন ধরো তিস্তা, জলঢাকা, তিস্তা বলবো না, রায়ডাক বলা যেতে পারে, তোরসা বলা যেতে পারে, কালজানি বলা যেতে পারে। এই যে নদীগুলি রয়েছে, তিস্তাটা বাদ দাও, এই যে নদীগুলি রয়েছে তার একটা ফ্লাড প্লেন তো আমরা ডেফিনেটলি পাচ্ছি, রাইট? এবং এই আলিপুরদুয়ার যেহেতু বর্ডার শেয়ার করছে, তাই ল্যান্ড পোর্টের অংশ হিসাবেও আমরা পেতে পারি। সো সব থেকে ভালো আনসার এটা নেওয়া যেতে পারে অপশন সি, আলিপুরদুয়ার। নেক্সট, among the following districts, which one owes the largest part of its present day physiography to avulsion and channel migration of major Himalayan river? মেজর হিমালয়ান যে রিভার সিস্টেম রয়েছে, সেই মেজর হিমালয়ান রিভার সিস্টেমের অ্যাভালসানের কারণে, বা সেই রিভার ব্যবস্থার অ্যাভালসান মানে হচ্ছে কি না, তার এক্সপানশন, হরিজন্টাল এক্সপানশন, তার কারণে চ্যানেল মাইগ্রেশন আমরা দেখতে পাচ্ছি। এবার এই যে অ্যাভালসানের কথা বলা হচ্ছে, মূলত আমি লিখব এখানে নদী বক্ষ ভরাট হওয়া এবং গতিপথ পরিবর্তন হওয়া। ঠিক আছে, এবার এই জায়গাটা আমরা যদি গঙ্গা নদীর কথা বলি বা হুগলি নদী ব্যবস্থার কথা বলি, ভাগীরথী হুগলি, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে কোথায়? নদিয়া জেলায়, তাই তো? সব থেকে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে নদিয়া জেলায়। সেই কারণে কারেক্ট আনসার এক্ষেত্রে হবে অপশন সি, নদিয়া। নেক্সট, দ্য স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অফ শিলিগুড়ি অ্যাজ আ ট্রান্সপোর্ট হাব ইজ প্রাইমারিলি এক্সপ্লেন্ড বাই দ্য কনভার্জেন্স অফ। দেখো, এই যে জায়গাটা রয়েছে শিলিগুড়ি, তো এই শিলিগুড়ির ক্ষেত্রে আমরা যদি শিলিগুড়ি করিডোরের কথা উল্লেখ করি, এই শিলিগুড়ি করিডোর যে জায়গাটা রয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কাছে, যে জায়গাটা, যেটা শিলিগুড়ি করিডোর বা মালদা করিডোর নামেও পরিচিত অনেক সময় বলা হয়ে থাকে, সেটা কি করে না, রেস্ট অফ ইন্ডিয়ার সাথে আমাদের ইন্ডিয়ার উত্তর পূর্ব ভারত বা আমাদের ইন্ডিয়ার উত্তর পূর্ব যে রাজ্যগুলি রয়েছে, নর্থ ইস্টার্ন সেভেন সিস্টার, এই নর্থ ইস্টার্ন সেভেন সিস্টারকে কানেক্ট করে। এবং এই একমাত্র রাস্তা কিন্তু আমরা এখানে পাবো শিলিগুড়ির কাছ দিয়ে। ফলে শিলিগুড়ি বাই মিনস অফ ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস, বাই মিনস অফ স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ, সব দিক থেকে গুরুত্বপূর্ণ। সব থেকে গুরুত্বপূর্ণ এটা এই যে স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে, ইন্টারনাল সিকিউরিটি, সেই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এটা আমরা বলতেই পারি যে ইন্টারন্যাশনাল বর্ডার অ্যান্ড করিডোর ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, এটার জন্য এই যে শিলিগুড়ি অঞ্চলের কথা বলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। কারণ বাকি যে পয়েন্টসগুলো আছে যদি দেখা যায়, প্লেটু রুটস অ্যান্ড কোস্টাল রুট, এখানে তো কোস্টাল রুটের কোনো গল্পই নেই। আর প্লেটু রুট আমরা তাও ধরছি যে আমাদের নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে, অর্থাৎ মেঘালয় প্লেটু দিকে কানেক্ট করছে, বাট এটা তো নেই। দেন নেক্সট বলা হচ্ছে হিমালয়ান পাস অ্যান্ড গঙ্গা ওয়াটারওয়ে। শিলিগুড়িতে হিমালয়ান পাস, এটা পার্বত্য অঞ্চল নয়, এটা পার্বত্য অঞ্চলের পাদদেশীয় অঞ্চল, ফলে এটাকে আমরা ধরবো না। আবার গঙ্গা ওয়াটারওয়ের কথা বলা হচ্ছে, সো অপশন আসছে না। মাইনিং বেল্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল করিডোর, দেখো ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেফিনেটলি কি ইন্ডাস্ট্রিয়াল করিডোর সেটা আপনি বলছেন। আমরা যদি দেখি দ্য ফুড টেকনোলজি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইনিং বেল্ট, মাইনিং বেল্ট আমরা উত্তর পূর্ব ভারতে তবু কিছু বলতে পারি, বাট ইট ইজ নট সাফিসিয়েন্ট ফর দ্য আনসার।
সো এটাও আমরা নিতে পারি না। বাট ইন্টারন্যাশনাল বর্ডার আছে এই জায়গাটাতে, উত্তরে চায়না আছে, দক্ষিণ পূর্বে বাংলাদেশ আছে, করিডোর ট্রান্সপোর্ট, এবং করিডোর ট্রান্সপোর্ট মানে এই জায়গার যে ট্রান্সপোর্ট স্ট্র্যাটেজি সেটার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট, which district contains neither a significant part of ছোটনাগপুর ফ্রিঞ্জ nor a major segment of গঙ্গা ডেল্টাইক প্লেন। এমন জায়গার কথা বলা হচ্ছে যেটা ছোটনাগপুর মালভূমি অঞ্চল বা গঙ্গা প্লেন কোনোটার মধ্যেই ঠিকঠাকভাবে পড়ে না। আমরা যদি নদিয়া দেখি, গঙ্গা প্লেনের মধ্যে পড়ে, স্পেসিফিক্যালি আমরা এটাকে লিখব নদিয়া। মরিবান্ড ডেল্টার মধ্যে পড়ে, মুর্শিদাবাদও তাই মরিবান্ড ডেল্টার মধ্যে পড়ে। সুন্দরবন অঞ্চল, গঙ্গা নদীর যে দ্বীপ অঞ্চল, সেখানে এটা বলা যেতে পারে ম্যাচিওর, এবং এর দক্ষিণ ভাগটাও কিন্তু অ্যাক্টিভ ডেল্টার মধ্যে পড়ে। বাকি পড়ে থাকছে বীরভূম, রাইট? বীরভূমের অবস্থানটা ঠিক কোথায় এই ম্যাপে আমি দেখাবো তোমাদের। বীরভূম মোটামুটি ঠিক এই জায়গাটাতে অবস্থিত। বীরভূমের অবস্থান হচ্ছে এই জায়গাটাতে। তাহলে বীরভূম, ছোটনাগপুর মালভূমি যেমন এই যে আমাদের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, এই জায়গাগুলিতে ইম্প্যাক্টফুল, বীরভূমের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখতে পাই না। বীরভূম সামহাও প্লেন এবং কিছু আমরা টর লাইক ভূমিরূপ দেখতে পাই সেই জায়গাতে, বাট স্টিল সেটা যেমন বীরভূমের ক্ষেত্রে হচ্ছে না, তেমনই আবার দেখো বীরভূম কিন্তু গঙ্গা নদী ব্যবস্থার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে না। করছে কি? গঙ্গা নদী ব্যবস্থার ক্ষেত্রে বীরভূমের কোনো প্রভাব রয়েছে? নেই। আমরা বীরভূমে যে নদীর ক্ষয় দেখতে পাই তাকে কি বলি? তাকে আমরা খোয়াই বলি। ফলে সেটা গঙ্গা নদী ব্যবস্থার ক্ষেত্রে উপযুক্ত নয়। সো এক্ষেত্রে কারেক্ট আনসার হিসাবে আমরা ডেফিনেটলি বীরভূমকে চুজ করতে পারি। অপশন এ উইল বি দ্য আনসার। Next, if the Bhagirathi Hooghly system had not remained navigable historically, which district would have lost the greatest geographical advantage in becoming the colonial urban core? বলা হচ্ছে যদি গঙ্গা নদী ব্যবস্থা, যেটা ভাগীরথী হুগলি নদী ব্যবস্থা, এটা যাতায়াতের জন্য, ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের জন্য এতখানি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার না করত, তাহলে সব থেকে খারাপভাবে ক্ষতিগ্রস্ত হতো কোন জেলা, যেটা জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ব্রিটিশ পিরিয়ডে? দেখো কলকাতা। কলকাতার প্রধান বিষয় হচ্ছে ভাগীরথী হুগলি নদী দিয়ে যাতায়াত, পোর্ট ফেসিলিটি। এটা মনে রাখতে হবে যে পোর্ট ফেসিলিটিস ছিল বলে কলকাতা কিন্তু এতখানি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পেয়েছিল। কলকাতা রাজধানী ছিল তৎকালীন সময়তে, আমরা জানি 1911-12 সালেতে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয়েছিল লর্ড হার্ডিঞ্জের সময়তে। সো এইখানে যে বিষয়টা আমাকে মার্ক করতে বলেছে যে তাহলে কোনটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতো বলো, তো ডেফিনেটলি কারেক্ট আনসার হবে কলকাতা। কলকাতার ক্ষেত্রে এটা বলা যেতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, which district is physiographically more closely related to the তরাই than to ডুয়ার্স? তরাই অঞ্চলের সাথে যদি আমরা সম্পর্ক দেখি, তরাই অঞ্চল সব থেকে বেশি গুরুত্বপূর্ণভাবে প্রভাব বিস্তার করছে ডুয়ার্স অঞ্চলের থেকে কোন জেলা? কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার। দেখো স্পেসিফিক্যালি এক্ষেত্রে আলিপুরদুয়ার যে রিজিয়ন রয়েছে সেটা আলিপুরদুয়ার বক্সা, এটা ডুয়ার্স অঞ্চলের মধ্যে পড়ে। কেন ডুয়ার্স অঞ্চলের মধ্যে পড়ে? তার কারণ হচ্ছে, এটা নিয়ে তোমাদের বিতর্ক তৈরি হতে পারে, এটা ডুয়ার্স অঞ্চল কারণ তিস্তা নদীর পূর্ব দিকের অংশ, কিন্তু তিস্তা নদীর পশ্চিম দিকের যে অংশটা রয়েছে সেটা আমরা কোথায় পাই? এই যে পাদদেশীয় অঞ্চল, দার্জিলিং জেলার যে পাদদেশীয় অঞ্চল, অর্থাৎ এই যে শিলিগুড়ি, তারপর ফাঁসি দেওয়ার এই দিকটা, বা আমাদের যে নকশালবাড়ি, এই যে জায়গাগুলো রয়েছে দার্জিলিং জেলা, এখানে দার্জিলিং মানেই তো পার্বত্য অঞ্চল নয়, আমি এই অঞ্চলটার কথা বলছি। এটা সব থেকে প্রমিনেন্ট প্লেন পোর্শন হিসাবে সব থেকে ভালো দার্জিলিংয়ের দক্ষিণ দিকটা, দার্জিলিং সমতল ভূমি যেটা, দার্জিলিং জেলার সমতল ভূমি যেটা, এই জায়গাটাকে আমরা উল্লেখ করতে পারি তরাই অঞ্চল হিসাবে। The Rar region is best distinguished from the adjoining alluvial plain by predominance of। তাহলে রার রিজিয়নের ক্ষেত্রে আমরা এই শব্দটাকে যদি ভাঙি, এর অর্থ হচ্ছে স্টোনি বেয়ার ল্যান্ড। রার শব্দের অর্থ হচ্ছে স্টোনি বেয়ার ল্যান্ড। এই স্টোনি বেয়ার ল্যান্ড মূলত আমরা কোথায় পাবো? প্রিডমিনেন্সের কথা বলা হচ্ছে, তাহলে ইয়ঙ্গার অ্যালুভিয়াম আমরা পাবো খাদার অঞ্চলে, এটা রার অঞ্চলের সাথে সম্পর্কযুক্তই না। ইয়ঙ্গার অ্যালুভিয়াম আমরা পাচ্ছি খাদার অঞ্চলে, বা আমাদের যে বাগরি অঞ্চল রয়েছে সেখানে বলা যেতে পারে। টাইডাল ডিপোজিট মূলত আমাদের যে সুন্দরবনের কাছে বদ্বীপ অঞ্চল রয়েছে দক্ষিণ 24 পরগনার, সেখানে পাবো। পিটমন্ট গ্রাভেল, এই যে জায়গাটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা জানি ভাবর বলে।
দেখো প্রত্যেকটা অপশনের সাথে সাথে কি কি অঞ্চলগুলো আছে আমি এটাকেও এক্সপ্লেন করে দিচ্ছি, সো দ্যাট ইউ গাইজ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট উইল বি দ্য আনসার অ্যান্ড হোয়াট নট। রেসিডুয়াল ল্যাটেরাইটিক সারফেস, একদমই তাই। এবার এই যে রেসিডুয়াল, এটা কেন বলছি? অবশিষ্ট, তাই তো। ল্যাটেরাইটিক সারফেস অর্থাৎ আমাদের যে ছোটনাগপুর প্লেটু রিজিয়ন রয়েছে, এই ছোটনাগপুর প্লেটু রিজিয়ন থেকে এইখানে যে সমস্ত নদীগুলি প্রবাহিত হচ্ছে, যেমন কি কি, দামোদর, অজয়, ময়ূরাক্ষী, সুবর্ণরেখা, এই নদীগুলি কি করছে? এই নদীগুলি ওই মালভূমি অঞ্চল থেকে বিভিন্ন পাহাড় বা মালভূমি অঞ্চলকে ভেঙে তাদের ডিপোজিশন এখানে নিয়ে আসছে, নিয়ে এসে এই জায়গাটাতে একটা পাদদেশীয় অঞ্চলের সমভূমির মতো গঠন করছে, তাই তো। ফলে এই জায়গাতে আমরা একটা ল্যাটেরাইটিক প্লেন রিজিয়ন পাচ্ছি। যেহেতু পাথুরে অঞ্চল, তাই এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি রার প্লেন, ঠিক। সো এই কারণে কারেক্ট আনসার হবে রেসিডুয়াল ল্যাটেরাইটিক সারফেস, এবং রেসিডুয়াল শব্দটা কিন্তু এই কারণেই ব্যবহার করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাব, তার আগে ওয়ান সেকেন্ড তোমাদের সামনে ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে ডাব্লিউবিসিএস 2024 কে টার্গেট করে যে মেইনস মক টেস্ট সিরিজ নিয়ে আসা হয়েছে, যেখানে তোমরা পাচ্ছ 60টা ফুল মক টেস্ট। তার কোর্স ফিচারটা একবার দেখে নাও। এখানে 1 থেকে 6 পেপার পর্যন্ত সমস্ত পেপারের ওপর মক টেস্ট থাকছে। কম্পালসারি পেপারের ওপর 10টা করে মক টেস্ট থাকছে। ডেইলি এডিটোরিয়াল থাকছে টেলিগ্রামের মাধ্যমে, সেটা তোমাদেরকে প্রোভাইড করা হবে। 2025-26 মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কম্পাইলেশন থাকছে পিডিএফ, চাইলে তোমরা সেটা প্রিন্টও করতে পারো। রিভিশন নোটস থাকছে, এবং 2014 থেকে 2023 জিএস সলিউশন পিডিএফ, অর্থাৎ যে পরীক্ষা হয়ে গিয়েছে অলরেডি সেই পরীক্ষাগুলির কোয়েশ্চেন পেপার উইথ ডিটেল এক্সপ্লেনেশন অ্যান্ড অ্যানালিসিস তোমাদের সামনে পৌঁছে দিচ্ছে ভিশন ডাব্লিউবিসিএস। যাদের মনে হচ্ছে যে তোমরা ভিশন ডাব্লিউবিসিএস এর সাথে ভিশন ডাব্লিউবিসিএস কে ভরসা করে তোমাদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যেতে দাও, তারা ডেফিনেটলি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে। ওকে, অন দ্য নোট নেক্সট কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 13, which district acts as a transitional zone between রাজমহল influenced tract and the mature গঙ্গা প্লেন? তাহলে এখানে বলা হচ্ছে যে রাজমহল ইনফ্লুয়েন্স ট্র্যাক্ট মানে রাজমহল হিল বা আমাদের যে মালভূমি অঞ্চল রয়েছে সেই মালভূমি অঞ্চল, এবং তার সাথে সাথে ম্যাচিওর গঙ্গা প্লেন। ম্যাচিওর গঙ্গা প্লেন মানে কোন জায়গাটা? যেখানে মরিবান্ড ডেল্টা রিজিয়নের মতো পুরোপুরিভাবে তোমার ল্যান্ডমাস ফর্মেশন বন্ধও হয়ে যায়নি, আবার অন্যদিকে যে জায়গাটাতে আমরা পুরোপুরিভাবে রেগুলার বেসিসে ল্যান্ডমাস তৈরি হতেও দেখছি না, এই যে জায়গাটার কথা বলা হচ্ছে এটা এখানে উল্লেখ করতে বলা হয়েছে। এবার দেখো এই যে জায়গাটা রয়েছে মালদা জেলা, যে অংশটা রয়েছে মালদা জেলা, মালদার কাছে বিহারের যে অংশটা রয়েছে, রাজমহল পাহাড় কোথায়? এই দিকটাতে রাজমহল পাহাড়, ফলে মালদা জেলা এই দিকটাতে আমরা পাচ্ছি মালদা মুর্শিদাবাদ এই দিকটা, ফলে এই জায়গাটা একটা গ্যাপ হিসেবে কাজ করছে। এবং এরপরে আমরা এখানে কি পাচ্ছি? এই যে জায়গাটা নদিয়া, মুর্শিদাবাদ, এই জায়গাগুলো, ফলে নদিয়া মুর্শিদাবাদ এই যে জায়গাগুলি রয়েছে, এই জায়গাগুলি বেসিক্যালি কিসের অন্তর্ভুক্ত? এই জায়গাগুলি ম্যাচিওরের অন্তর্ভুক্ত, ম্যাচিওর প্লেনের অন্তর্ভুক্ত। সেই কারণে এখানে আমরা মালদাকে আনসার হিসেবে নিলাম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। কোয়েশ্চেন নাম্বার 14, অ্যামং দ্য ফলোইং ডিস্ট্রিক্ট হুইচ ওয়ান হ্যাজ দ্য গ্রেটেস্ট ডিপেন্ডেন্স অন ব্রিজেস অ্যান্ড রিভার ক্রসিং ফ্রম নর্থ টু সাউথ ফর ইন্টারনাল কানেক্টিভিটি? দেখো উত্তর দক্ষিণে যাতায়াতের জন্য রিভার ক্রসিং সব থেকে বেশি অত্যন্ত ভালো একটা ট্রান্সপোর্ট জিওগ্রাফির কোয়েশ্চেন পশ্চিমবঙ্গে আমরা কোথায় পাই? কোন জেলার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ? বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। দেখো এদের ক্ষেত্রে উত্তর দক্ষিণ কানেক্টিভিটির দরকার নেই, দরকার থাকছে নদিয়ার। ঠিক আছে, নদিয়ার ক্ষেত্রে আমরা এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রভাব বিস্তার করতে দেখব। নদিয়া জেলার ক্ষেত্রে এই উত্তর দক্ষিণের কানেক্টিভিটির যে বিষয়টা বলা হচ্ছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। ব্রিজ বা বিভিন্ন ধরনের কাটিং, কানেক্টার, এগুলো আমরা এই জায়গাতেই মূলত পেয়ে থাকি, রাইট? আশা করব প্রত্যেকে যথেষ্ট ভালোভাবে বুঝতে পারছো যে আমি কেন এই প্রশ্নের উত্তর নদিয়া নিলাম। বুঝতে না পারলে কমেন্টে জানাবে। নেক্সট, দ্য ট্রান্সপোর্ট সিগনিফিকেন্স অফ ফারাক্কা ইজ বেস্ট এক্সপ্লেইনড বাই ইটস লোকেশন অ্যান্ড ইন্টারসেকশন অফ। দেখো এই জায়গাতে মাথায় রাখতে হবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কি? সেটা হচ্ছে আমাদের যে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস রয়েছে ফারাক্কাতে,
ফারাক্কা ব্যারেজ, এখান থেকে একটা প্রশ্ন আছে, ফারাক্কা ব্যারেজ কিসের জন্য তৈরি করা হয়েছে? না, ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছে তার যে দক্ষিণ দিকের প্রবাহ অর্থাৎ ভাগীরথী হুগলি যে প্রবাহ হচ্ছে সেই প্রবাহে যাতে জলের মাত্রা ইনট্যাক্ট থাকে। কারণ দেখো দক্ষিণ দিকের যে অংশটা রয়েছে এই দক্ষিণ দিকের অংশে কলকাতা পোর্ট অবস্থিত। এখন এই কলকাতা পোর্টকে যদি সচল রাখতে হয় তাহলে জলের প্রাপ্যতা বেশি দরকার, জলের প্রাপ্যতা আমার বেশি দরকার। জলের প্রাপ্যতা যদি না বেশি পাওয়া যায় তাহলে বড় জাহাজ কিন্তু ঢোকানো যাবে না। তাই তো বড় জাহাজ যদি না ব্যবহার করা যায় সেটা আমাদের সামগ্রিক বিজনেস পারপাস বা ট্রান্সপোর্ট সেগমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে, সেই কারণে ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছে। এবার এখানে যেটা বলা হচ্ছে এই যে লোকেশন অ্যান্ড ইন্টারসেকশন অফ হোয়াট, কিসের ইন্টারসেকশনের কথা এখানে বলছে এটা আমাদেরকে জানতে চেয়েছে। এবার দেখো এখানে যে অপশনসগুলো দেওয়া আছে টি অ্যান্ড কোল বেল্ট, অবভিয়াসলি এটা গুরুত্বপূর্ণ কারণ চা চাষ যদি দেখি চা চাষ এবং রানীগঞ্জ অঞ্চলের যে কোল এটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। কিন্তু ফারাক্কা ব্যারেজের মাধ্যমেই কি শুধুমাত্র এটা আমরা পেয়ে থাকি? ফারাক্কা ব্যারেজের দ্বারাই কি এটা আমরা মূলত পেয়ে থাকি? একদমই না। ফারাক্কা ব্যারেজ এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে বটে, কিন্তু শুধুমাত্র সেটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে না যেটার জন্য আমরা টি এবং কোল বেল্টকে নিতে পারি। হিমালয়ান অ্যান্ড পেনিনসুলার রেলওয়েজ না, এখানে পেনিনসুলার রেলওয়েজ কোথা থেকে আসছে, আমরা এটাকে নেবই না। রিভার রেগুলেশন অ্যান্ড ন্যাশনাল ট্রান্সপোর্ট করিডোর, একদম ঠিক, রিভার রেগুলেশন এইটাই হচ্ছে মূল বিষয়। এই যে আমি এতক্ষণ ধরে গলা ফাটিয়ে বলছি বারবার যে কলকাতা পোর্টকে বাঁচানোর যে ইস্যুটা, তো সেটা রিভার রেগুলেশন, কলকাতা পোর্টকে বাঁচানোর ইস্যু মানে হচ্ছে রিভার রেগুলেশন, তাই তো? কারণ নদী ব্যবস্থাকে যদি পুনর্নিয়ন্ত্রিত করা না যায় তাহলে জলের প্রবাহমানতাটা ডিফেক্টেড হবে। এই কারণে প্লেটু অ্যান্ড কোস্টাল রুটসের কথা বলা হচ্ছে। দেখো এখানে প্লেটু এবং কোস্টাল রুটের কথা যেটা বলা হচ্ছে সেটা অপ্রাসঙ্গিক এখানে আলোচনার প্রসঙ্গে, ঠিক আছে? সেই কারণে আমরা অপশন হিসাবে চুজ করছি অপশন বি কে। আই হোপ প্রত্যেকের কাছে ক্লিয়ার। এগেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যদি কোনো কোয়েশ্চেনে তোমাদের মনে হয় যে না ঠিক হচ্ছে না বা তোমাদের সাথে এক্সপ্লেনেশন আমার প্রপারলি ম্যাচ না করে দেন প্লিজ তোমাদের কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে জানাবে। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 16, হুইচ ডিস্ট্রিক্ট ইজ মোস্ট লাইকলি টু এক্সপিরিয়েন্স simultaneous influence of গঙ্গা floodplain process and rare upland characteristics? অর্থাৎ একদিকে গঙ্গার যে ফ্লাড প্লেন সেই গঙ্গার ফ্লাড প্লেন প্লাবনভূমি তার চরিত্র এবং আপল্যান্ড যে অঞ্চল রয়েছে আমাদের পশ্চিম দিকে তার কিছু প্রভাব আমরা পেয়ে থাকি। তাহলে সেক্ষেত্রে দেখো একমাত্র আমরা পাবো পূর্ব বর্ধমান। এই যে পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে আমরা এই বীরভূম বা বাঁকুড়া এই দিকের সাথে কিছু কানেক্টিভিটি পাই, ফলে সেই কারণে মালভূমি অঞ্চলের কিছু কেমন চরিত্র বৈশিষ্ট্য আমরা এই জায়গাতে পেতে পারি, আমরা এখানে পেতে পারি। যদি আমরা সেটা পাই এবং পূর্ব বর্ধমান আবার তোমার যে এটা রয়েছে পূর্ব দিকের অংশটা সেটা আবার গঙ্গা প্লেনের মধ্যে কিছুটা এখানে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। নেক্সট কোয়েশ্চেনে যাব, দ্য ফিজিওগ্রাফিক ডিস্টিংশন বিটুইন দ্য বারিন্দ অ্যান্ড সারাউন্ডিং অ্যালুভিয়াল প্লেন ইজ প্রাইমারিলি ডিউ টু ডিফারেন্স ইন। তাহলে দেখো বারিন্দ বলে দিয়েছে এবং বলছে অ্যালুভিয়াল প্লেন বলে দিচ্ছে, এই দুটোর মধ্যে কি থাকতে পারে? বারিন্দ মানে হচ্ছে বরেন্দ্রভূমি, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি বারিন্দ যে ট্র্যাক্ট ওল্ড অ্যালুভিয়াম বা ভাঙর, তাই তো? এবং অ্যালুভিয়াল প্লেনের কথা যেটা বলা হচ্ছে এটা কি অ্যালুভিয়াল প্লেনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে স্পেসিফিক্যালি এই যে বিষয়টা তোমার নতুন পলিগঠিত অঞ্চল, ঠিক আছে? স্পেসিফিক্যালি এটা নতুন অঞ্চল, তাহলে এটাকে আমরা বলবো খাদার রিজিয়ন, নতুন পলিগঠিত অঞ্চল। সো জিওলজিক্যাল এজ অ্যান্ড ডাইসেকশন এর ওপর ভিত্তি করে মূলত আমরা এটাকে ভাগ করি, ঠিক আছে? মোটামুটিভাবে এটা আমরা বলতে পারি। বুঝতে পারা গেছে? চলো
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18-এ আমরা যাব। কোয়েশ্চেন নাম্বার 18-এ কি বলা হচ্ছে, হুইচ ডিস্ট্রিক্টস জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স। আচ্ছা, আমি জাস্ট 1 মিনিট একটু সময় নিয়ে নিচ্ছি, একটু বিশেষ কারণে আমাকে উঠতে হচ্ছে। আমি 1 মিনিট পরে পুনরায় ক্লাসটা 18 নম্বর কোয়েশ্চেন থেকে বলছি। ওকে, আই এম ব্যাক। আই এম সরি ফর দ্য ইন্টারাপশন, একটুখানি বিশেষ কারণে আমাকে উঠতে হয়েছিল। সরি ফর দ্য ইন্টারাপশন এগেন। চলো, কোয়েশ্চেন নাম্বার 18-এর ক্ষেত্রে আমরা যদি দেখি কি বলা হচ্ছে না, হুইচ ডিস্ট্রিক্ট জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স ইজ ডিসপ্রপোর্শনেটলি গ্রেটার দ্যান ইটস এরিয়া বিকজ ইটস রোল ইন কানেক্টিং নর্থ ইস্ট ইন্ডিয়া উইথ দ্য রেস্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ আকৃতিতে জেলাটি ছোট, কিন্তু উত্তর পূর্ব ভারতের সাথে কানেক্টিং একটা অংশ হিসাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তো? তাহলে আমরা জানি সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা। সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে শিলিগুড়ি করিডোর। তাহলে শিলিগুড়ি করিডোর কোন জেলায় অবস্থিত? দার্জিলিং জেলায় অবস্থিত। সো কারেক্ট আনসার হবে দার্জিলিং। ঠিক আছে, শিলিগুড়ি করিডোরের অবস্থান তোমরা যদি দেখো, আমি এখানে আগে যে ম্যাপটা এঁকেছিলাম আমি সেটাতেই দেখাচ্ছি। এই যে জায়গাটা, এই যে জায়গাটা শিলিগুড়ি করিডোর, এরকমভাবেই তো আমরা নর্থ ইস্টের সাথে যোগাযোগ করতে পারি, কারণ এই জায়গাটা তো আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের অংশ, রাইট? নর্থ ইস্টের সাথে বা চায়নার সাথে কানেক্টিভিটিতে এই জায়গাটা দিয়েই হতে পারে, এবং এইটা হচ্ছে আমাদের ওই যে গ্যাপটা চোপড়ার কাছে যেটা, তাহলে শিলিগুড়ি করিডোর আমরা যদি বলি তাহলে সেটা দার্জিলিংয়ে অবস্থিত, তাই দার্জিলিং হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, হুইচ ডিস্ট্রিক্ট ইজ লিস্ট লাইকলি টু বি অ্যাফেক্টেড বাই চেঞ্জেস ইন দ্য কোর্স অফ হিমালয়ান ফেড রিভার। কোন জেলা হিমালয় থেকে আগত নদীগুলির যদি পরিবর্তন হয় গতিপথে বা কিছুতে সব থেকে কম প্রভাবিত হবে? দেখো, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এটা গঙ্গা নদীর কাছে অবস্থিত, ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স বেশি। কারেক্ট আনসার হবে বাঁকুড়া। নেক্সট লাস্ট কোয়েশ্চেন, ইফ ইউ মুভ ফ্রম পুরুলিয়া টু কলকাতা অ্যালং এ ওয়েস্ট ইস্ট ট্রানজাকশন বা ট্রানজেক্ট দ্য কারেক্ট ব্রড ফিজিওগ্রাফিক সিকোয়েন্স। তুমি কিভাবে দেখতে পাবে পশ্চিম থেকে পূর্ব দিকে তুমি যদি আসো? দেখো, পুরুলিয়া বলে দিয়েছে, তাহলে পুরুলিয়া মানেই আমরা এখানে কোন অংশটাকে পাবো? প্লেটু ফ্রিঞ্জ অঞ্চল আমরা পাবো প্রথমে, প্লেটু ফ্রিঞ্জ অঞ্চল পুরুলিয়া, তারপর রাঢ় সমভূমি অঞ্চল, অ্যালুভিয়াল প্লেন, ডেল্টাইক প্লেন। আচ্ছা, আমি আগের ছবিটাতেই যদি দেখাই একদম পরিষ্কারভাবে দেখতে পাবে। এই যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের মালভূমি অঞ্চল, প্লেটু ফ্রিঞ্জ। তারপর বলেছিলাম এই যে জায়গাটা রাঢ়, কারণ এই জায়গাটা দিয়ে তো গঙ্গা প্রবাহিত হয়ে গেছে, গঙ্গা না ভাগীরথী হুগলি, এখান দিয়ে ভাগ হয়ে গেছে এরকম, তাহলে এটা হচ্ছে রাঢ়। এবার এই যে জায়গাটা, এটা হচ্ছে অ্যালুভিয়াল প্লেন, এবং তারপর এই জায়গাটা হচ্ছে ডেল্টাইক প্লেন। তাহলে ওয়েস্টার্ন সাইড থেকে ইস্টার্ন সাইডে আমরা ঠিক এরকমভাবে পাবো, তাই তো? ওয়েস্টার্ন সাইড থেকে ইস্টার্ন সাইডের অবস্থানটা ঠিক এরকমভাবে হবে। আশা করছি প্রত্যেকের কাছে আমি এটা ক্লিয়ার কাট বোঝাতে পারলাম। কোয়েশ্চেন নাম্বার 20 কমপ্লিট, অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। আজকের 20 কোয়েশ্চেন্স আমরা এখানে আলোচনা করলাম। আশা করব প্রত্যেকের এটা কাজে লাগবে, প্রত্যেকে যথেষ্ট ঠিকঠাকভাবে প্রিপারেশনটা চালিয়ে যাও। কোনো অসুবিধা হলে জানাও, যদি কিছু প্রয়োজন থাকে কোনো একটা পার্টিকুলার বিষয়, ডেফিনেটলি আমি অ্যাড্রেস করব। অন দিস নোট, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।